মাঝামাঝি রাতে যা ঘটেছে তা এই পুরো যুদ্ধের মোড়ই বদলে দিয়েছে। অর্থাৎ এটা একদম পরিষ্কার যে যেমন কর্ম তেমন ফল বা টিট ফর ট্যাট নীতি এখন প্রকাশ্যে চলে এসেছে। শাব্বাস তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, শাব্বাস। ভারতের চোখ রাঙানিকে উপেক্ষা করে ভারতের দিকে চোখে চোখ রেখে আজকে আপনি যে নজির স্থাপন করেছেন, সত্যি আপনাকে শাব্বাস এবং সেলুট জানাতে হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সম্পর্কের যে টানাপোড়েন সেটা আর কয়েক ধাপ বৃদ্ধি পেয়েছে। সবকিছু নিয়ে একটা তালগোল পাকানো অবস্থায় চলছে। এমনকি বাংলাদেশের বর্তমান বাংলাদেশ সরকার তারা নিয়েছে আরেক সিদ্ধান্ত, যেটা ভারতের অর্থনীতিকে এই মুহূর্তে অস্থির করতে যথেষ্ট ইফেক্টিভ ভূমিকা পালন করবে। হাসি দিলেও আমাদেরকে সরকার অন্তত টাইম দেয়, জবাব দেবে, এই জবাব সরকারকে দিতে হবে। মাথা জায়গায় লাগায় তোমরা হাড়ে বেচতে না। যেটা ফাঁদে ফেলতে গিয়ে আজ নিজেরাই চরম ফাঁদে পড়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। যে মুসলমানদের ভাতে এবং মাংসে মারার জন্য ভারত সরকার নানা ষড়যন্ত্র করেছিল, আজ সেই ভারতের হিন্দু খামারিদের ঘরেই জ্বলছে গগন বিদারী হাহাকার। এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশ ভারত সম্পর্ক, আর এই পরীক্ষার নাম পানি। এই পানি নিয়ে ভারতকে আর ছাড় দেবে না বাংলাদেশ। প্রতি ফোঁটা পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে শুরু থেকেই তৎপর তারেক রহমান সরকার। ঘনিয়ে আসছে সময়, আর মাত্র কয়েক মাস পরেই শেষ হচ্ছে 30 বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি। বাংলাদেশের বার্তা পরিষ্কার, গঙ্গা চুক্তির উপরে নির্ভর করছে দিল্লির সাথে বন্ধুত্বের ভবিষ্যৎ। আমি শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, মুসলমান এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, যার জ্বলন্ত প্রমাণ ইরানের প্রেসিডেন্ট খামেনি। তিনি শাহাদাত বরণ করেছেন কিন্তু পশ্চিমাদের কাছে মাথা নত করেননি। শুভেন্দু অধিকারী, আপনাকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছি, ওই দিন খুব বেশি দূরে নয় যেদিন গোটা ভারতবর্ষ থেকে দিল্লির মসজিদে কালেমার পতাকা তরতর করে উঠবে। ব্রেকিং নিউজ, ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কোনো পারমাণবিক অস্ত্র নয়, বরং ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো বাংলাদেশ। সেই বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ করলে একুল ওই কুল দুই কুলি হারাবে। ভারতের জেনারেলরা বাংলাদেশের নাম শুনলে ভয়ে তরতর করে কাঁপে। আরে বেটা, বাঁচলে গাজী মরলে শহীদ। ওই দেশের মানুষ আমার যুদ্ধ বাঁচলে বাঁচবে, যুদ্ধ করে মরে যাব, তাও কি আমি স্যাক্রিফাইস করবো নাকি? সীমান্ত হত্যা বন্ধ হোক, হত্যা হলে হত্যার বদলে হত্যা হোক। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই তথ্যবহুল ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। দর্শক, আজকের এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতে শেষ সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর শুরুতে যে ভিডিওগুলো দেখেছেন এখন মূলত সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এক কঠিন অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশ ভারত সম্পর্ক, আর এই পরীক্ষার নাম পানি। এই পানি নিয়ে ভারতকে আর ছাড় দেবে না বাংলাদেশ। প্রতি ফোঁটা পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে শুরু থেকেই তৎপর তারেক রহমান সরকার। ঘনিয়ে আসছে সময়, আর মাত্র কয়েক মাস পরেই শেষ হচ্ছে 30 বছর মেয়াদী ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তি। বাংলাদেশের বার্তা পরিষ্কার, গঙ্গা চুক্তির উপরে নির্ভর করছে দিল্লির সাথে বন্ধুত্বের ভবিষ্যৎ। দিল্লিকে তোয়াক্কা না করে পদ্মা ব্যারেজ নির্মাণের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ঢাকা বুঝিয়ে দিয়েছে মাথা নত করে থাকার দিন শেষ। এখন কি করবেন নরেন্দ্র মোদী? শুভেন্দু অধিকারীকে কি বুঝিয়ে বাংলাদেশের পাওনা মিটিয়ে দেবেন, নাকি বাংলাদেশকে ঠকিয়ে হাঁটবেন বৈরিতার পথে? দর্শক, পদ্মা গঙ্গার জল গড়িয়েছে অনেক দূর। 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে যে 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি সই হয়েছিল তার আয়ু ফুরিয়ে আসছে আগামী ডিসেম্বরে। আর ঠিক এই সময়টাতেই দুই দেশের রাজনীতি বদলে গেছে একদম নতুন এক সমীকরণে। ঢাকায় এখন ক্ষমতার হাল ধরেছে বিএনপি, প্রধানমন্ত্রী পদে আছেন তারেক রহমান। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গেও ঘটেছে এক বড় রাজনৈতিক পথ পরিবর্তন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, যার মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী। ফলে এখন দিল্লির নরেন্দ্র মোদী সরকার আর কলকাতার শুভেন্দু অধিকারী সরকারের সাথে টেবিলে বসতে হচ্ছে ঢাকাকে। আর এই টেবিলের সবচেয়ে বড় আলোচনা বিষয় নদী, পানি আর বন্ধুত্ব। দর্শক, পানির ন্যায্য হিস্সা বুঝে পেতে শুরু থেকেই তৎপর তারেক রহমান সরকার, যেটি শুরুতেই বললাম। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব সোজা সাপটা এক বার্তা দিয়েছেন ভারতের দিকে। তার কথা পরিষ্কার, ভারতের সাথে ভালো সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই গঙ্গা চুক্তির উপর। বাংলাদেশ চায় আর কোনো নির্দিষ্ট মেয়াদের বন্দোবস্ত নয়, বরং দীর্ঘস্থায়ী বা স্থায়ী কোনো সমাধান হোক এবং চুক্তি হওয়ার আগ পর্যন্ত বর্তমান চুক্তিটি যেন চালু থাকে। কারণটা খুব যৌক্তিক। বাংলাদেশের প্রায় 17 কোটি মানুষের 1/3 নদী ব্যবস্থার উপর সরাসরি নির্ভরশীল। জীবিকা, পরিবেশ আর আমাদের ফসলের মাঠের ভাগ্য লেখা হয় এই পদ্মার পানিতেই। ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে যে পানির সংকট তৈরি হয়, তার ফলে লবণাক্ততা বেড়ে যায়, নদী মরে যায়।
এই দুঃখ দীর্ঘদিনের। ঠিক এই আবহেই বাংলাদেশ এক বড় চাল চেলেছে। পদ্মা নদীর উপর একটা মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছে তারেক রহমান সরকার। তৈরি হতে যাচ্ছে পদ্মা ব্যারেজ। 2033 সালের মধ্যে ব্যারেজ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে, যা কিনা ফারাক্কার নেতিবাচক প্রভাব থেকে বাংলাদেশের অংশকে রক্ষা করবে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী তো সরাসরি বলে দিয়েছেন, পদ্মা ব্যারেজ আমাদের নিজেদের স্বার্থের বিষয়, এটা নিয়ে ভারতের সাথে আলোচনার কোনো প্রয়োজন নেই। তবে অনেক বিশ্লেষকই একটু সতর্ক করে বলেছেন, এই ব্যারেজের সাফল্য তখনই আসবে যদি গঙ্গার পানির ন্যায্য হিস্সা ঠিকঠাক পাওয়া যায়। এবার একটু সীমান্তের উপরে চোখ ফেরানো যাক। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের জন্য এই গঙ্গা চুক্তি হতে যাচ্ছে প্রথম অগ্নি পরীক্ষা। এর আগে তিস্তা নদীর পানি চুক্তি যখন হওয়ার মুখে ছিল, তখন বাগড়া দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মানুষের পানির অভাব হবে এই যুক্তি দেখে তিনি চুক্তি সই করতে দেননি। ভারতের সংবিধানে পানি যেহেতু রাজ্যের বিষয়, তাই দিল্লির কেন্দ্রীয় সরকারও তখন কিছু করতে পারেনি। মজার ব্যাপার হলো, তখন পশ্চিমবঙ্গের বিজেপিও মমতার এই বিরোধিতাকে সমর্থন করেছিল, কারণ উত্তরবঙ্গ ছিল বিজেপির ভোট ব্যাংক। কিন্তু এখন পাশা উল্টে গেছে, পশ্চিমবঙ্গের মসনদে এখন বিজেপি। শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই কলকাতার এই নতুন হাওয়াকে স্বাগত জানানো হয়েছে। বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বিজেপির এই জয়ে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন। যেহেতু এখন কেন্দ্রীয় রাজ্যে একই দল, তাই হয়তো তিস্তা ও গঙ্গার মতো ঝুলে থাকা চুক্তিগুলো এবার আলোর মুখ দেখবে। তবে রাজনীতিতে মুখের কথা আর কাজের কাজ তো এক নয়। ভারতের বিজেপি সরকার সবসময় অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা নিয়ে সুর চড়া রাখে। তার উপর পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে এখন শুভেন্দু অধিকারী যদি বাংলাদেশকে বেশি পানি দিতে রাজি হন, তবে রাজ্যের মানুষের ক্ষোভের মুখে পড়ার ভয় থাকবে। অর্থাৎ ঘরের ভোট ব্যাংক বাঁচানো আর প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা, এই দুই নৌকায় পা দিয়ে চলতে হবে মোদী ও শুভেন্দু সরকারকে। ভারত আপাতত একটি স্বল্পমেয়াদী অন্তর্বর্তী চুক্তির কথা ভাবছে, অন্যদিকে বাংলাদেশ চাইছে নিজের দেশের মানুষের চাওয়া অনুযায়ী একদম পোক্ত সমাধান। দর্শক, নিয়ম অনুযায়ী ফারাক্কায় পানির প্রবাহ যদি 70,000 কিউসেকের নিচে নেমে যায়, তবে দুই দেশ অর্ধেক পানি পায়। আর যদি 50,000 কিউসেকের নিচে নামে, তবে দুই দেশে জরুরি আলোচনায় বসার কথা। কিন্তু খাতা কলমের এই হিসেবের বাইরে গিয়ে এবার আলোচনায় যোগ হয়েছে নতুন রাজনৈতিক জেদ, কূটনীতি আর দুই দেশের মানুষের বাঁচা মরার প্রশ্ন। ডিসেম্বর আসতে বেশি দেরি নেই। তারেক রহমান সরকার কতটা শক্ত দর কষাকষি করতে পারে, আর দিল্লির মোদী সরকার কলকাতার শুভেন্দু সরকারকে সাথে নিয়ে কতটা বন্ধুত্বের হাত বাড়ায়, তার উপরে নির্ভর করছে আগামী দিনে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সম্পর্কের সমীকরণ। গঙ্গার পানি আগামী শীতে শুধু শীতলতা আনবে, নাকি দুই দেশের সম্পর্কে নতুন উষ্ণতা তৈরি করবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা মাস। সাব্বাস তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, সাব্বাস। ভারতের চোখরাঙানিকে উপেক্ষা করে ভারতের দিকে চোখে চোখ রেখে আজকে আপনি যে নজির স্থাপন করেছেন, সত্যি আপনাকে সাব্বাস এবং সেলুট জানাতে হচ্ছে। সিলেটে আজকে ঘটে গেছে অবিস্মরণীয় একটি ঘটনা, এক কথায় অবিস্মরণীয় ঘটনা। সিলেটের একটি সীমানায়, মানে আমাদের বাংলাদেশ ভারতের যে বর্ডার রয়েছে, সেই সীমান্তে ভারতের বর্ডার গার্ড তথা ভারতীয় বিএসএফ বাংলাদেশের দিকে তাক করে গুলি ছুঁড়েছিল। এর প্রেক্ষিতে বাংলাদেশের বিজেপিও আজকে গুলি ছুঁড়েছে। আরে ভাই, এটা তো একটা অবিস্মরণীয় ঘটনা। গত 16-17 বছরে এমন ঘটনা তো আসলে আমরা কখনোই শুনিনি। বাংলাদেশি বর্ডার গার্ড বাহিনী ভারতের দিকে বন্দুক তাক করে গুলি চালাচ্ছে, এটা তো আসলে কখনোই শুনিনি। আমরা বড়াইবাড়ি যুদ্ধের কথা শুনেছি, সেটাও বিএনপি সরকারের আমলে 2002 মেবি সময়টা, বড়াইবাড়ি যে যুদ্ধটা ছিল 2004 অথবা 2, যে কোনো একটা সময় হবে। তো ওই সময়টাতেও কিন্তু বাংলাদেশ বিএসএফ এর বিপরীতে বড় একটা যুদ্ধ করে জয়ী হয়েছিল, এবং সেই কৃতিত্ব বা সেই কীর্তি নিয়ে এখনও কিন্তু মাঝে মধ্যেই আলোচনা হয়। তো এই যখন অবস্থা, তখন আজকে সিলেটের বর্ডারে বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী বিজিবি যে বীরত্ব দেখিয়েছে, সত্যি এটা প্রশংসার দাবি রাখে। আরেকটি বিষয় না বললেই নয়, অনেকেই বলেছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দেশে ফেরার আগে ভারতের কাছে ডাকে খত দিয়ে এসেছে, ভারতের কাছে বিক্রি হয়ে এসেছে, ভারতকে আসলে খুশি করতে তারেক রহমান তিনি তার সরকার পরিচালনা করবেন, এরকম অনেক কথাই বলেছিলেন। বাট এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি দেশের প্রয়োজনে তারেক রহমানকে যা করা উচিত তিনি কিন্তু তাই করতেছে। এই যে কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি হয়েছে, যুদ্ধ বিমানের টেকনোলজি এসেছে, ভবিষ্যতেও শুনতে পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান বাংলাদেশ সফর করবেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু তারেক রহমান তিনি জানান দিচ্ছেন তিনি আসলে দেশের প্রয়োজনে, দেশের জন্য যা করা উচিত তাই করবেন। আজকে এই যে বিজেপি ভারতের বিএসএফ এর দিকে গুলি ছুড়লো, এটা কি ভাই সহজ কোনো বিষয়? এমনি হয়ে গেছে, বিজেপির মন চাইলো আর তারা গুলি ছুড়েছে, বিষয়টা কি এরকম? বিষয়টা আসলে এরকম নয়। আমার কাছে মনে হয়েছে উপর থেকে অর্ডার এসেছে, উপর থেকে তাদেরকে ফ্রিডম দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী তারা তাদের দায়িত্ব পালন করতেছে। অথচ এই ফ্রিডম, এই উপরের নির্দেশ আমরা গত 16-17 বছরে দেখি নাই। মানে আওয়ামী লীগ সরকার
2009 থেকে মানে 2008 থেকে ইনফ্যাক্ট 2008 থেকে 2024 এই সময়টাতে আসলে 16-17 বছর আমরা আমাদের বিজেপিকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেখিনি, যেটা আজকে দেখলাম। সত্যি ব্যাপারটা খুবই ভালো লাগলো। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বীর দর্পে, সাহসী আকাঙ্ক্ষা নিয়ে দেশকে সার্বভৌমত্ব রক্ষা করতে এগিয়ে যাবেন আমাদের বাহিনীগুলো। কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি যখন ঘোষণা দিলেন, আমরা আর গরুর মাংস খাবো না, হিন্দু ভাইদের গোমাতাকে সম্মান জানিয়ে আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক, তখন কেউ ভাবতেও পারেনি এর পরিণতি কি হতে চলেছে। ইমাম সাহেবের এই এক ডাকে অভাবনীয় সাড়া দিলেন পশ্চিমবঙ্গের মুসলিমরা। তারা পুরোপুরি বয়কট করলেন কোরবানির গরুর হাট, আর তাতেই ঘটে গেল রাজনীতির ইতিহাসের অন্যতম বড় এক ভোজবাজি। মুসলিমরা গরু কেনা বন্ধ করে দেয়, এখন সেই মুসলিমদের কাছে নিজেদের গরু বেচতে মরিয়া হয়ে উঠেছেন খোদ হিন্দু খামারিরা। দরিদ্র ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে পারলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি, আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। মুসলিমদের ফাঁসাতে গিয়ে নিজের পাতা ফাঁদে এবার চরমভাবে ধরা খেয়ে গেলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দর্শক, রাজনীতির ময়দানে কে কখন কার পাতা ফাঁদে পা দেয় তা আগে থেকে বলা মুশকিল, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবারের কোরবানির ঈদকে কেন্দ্র করে যা ঘটলো তা রীতিমতো চমকে দেওয়ার মতো। কুরবানি নিয়ে মানুষের বিশাল একটা মুসলমানদের একটা সমস্যা দেখা দিচ্ছে। আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি কৌশলী সিদ্ধান্তের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিমরা পুরো রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে দিয়েছেন। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ রাজনীতির এই অদ্ভুত বাঁক বদলের শেষে লুকিয়ে আছে এক চরম অর্থনৈতিক বাস্তবতা, যা না দেখলে পুরো বিষয়টি আপনার কাছে অসম্পূর্ণই থেকে যাবে। ঘটনার সূত্রপাত কোরবানির ঈদের ঠিক আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাশালী নেতা শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি প্রশাসন রাজ্যে গবাদি পশু জবাইয়ের উপর এক অলিখিত অথচ কঠোর নিষেধাজ্ঞা জারি করে। নিয়ম করা হয়, কোনো গরু বা মহিষ জবাই করতে হলে তার বয়স অন্তত 14 বছর হতে হবে। শুধু তাই নয়, এর জন্য পৌরসভা বা চিকিৎসকের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট, এমনকি গরুর বার্থ সার্টিফিকেট দাখিল করতে হবে। প্রশাসন ও কট্টরপন্থী নেতাদের নির্দেশিকা এতটাই কঠোর ছিল যে রাস্তায় রাস্তায় বিজেপি বিধায়ক এবং তাদের সমর্থকরা গাড়ি আটকে গরুর কাগজ চেক করা শুরু করেন। গরুর জন্ম সনদ খোঁজার মতো এমন হাস্যকর ও অতিরঞ্জিত আইনি ফাঁদ তৈরি করে প্রশাসন মূলত সাধারণ কৃষক ও ক্রেতাদের চরম হয়রানির মুখে ঠেলে দিচ্ছিল। কিন্তু এখানেই হিসেবে সবচেয়ে বড় ভুলটি করে বসেন শুভেন্দু অধিকারী। তিনি বা তার দল হয়তো ভাবতেও পারেনি যে এর বিপরীতে মুসলিমদের প্রতিক্রিয়া কতটা শান্ত এবং কৌশলগত হতে পারে। মুসলিমদের এই যুগান্তকারী মাস্টার স্ট্রোকের প্রধান রূপকার ছিলেন কলকাতার ঐতিহ্যবাহী নাখোদা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শফিক কাশেমি। তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি এক সুচিন্তিত আহ্বান জানান। তিনি বলেন, শুধু কোরবানি নয়, আমরা গরুর মাংস খাওয়াই বন্ধ করে দেব। হিন্দু ভাইরা গরুকে গোমাতা বলে সম্মান করেন, আমরা তাদের সেই আবেগকে সম্মান জানাই। আমরা চাই সরকার আইন করে গরুকে জাতীয় পশু ঘোষণা করুক এবং ভারত থেকে সব ধরনের গরুর মাংস রফতানি চিরতরে নিষিদ্ধ করুক। ইমাম সাহেবের এই একটি মাত্র বিবৃতি পুরো পশ্চিমবঙ্গের চিত্র নিমিষেই পাল্টে দেয়। কোরবানির হাটে মুসলিমদের যে ভিড় হওয়ার কথা ছিল তা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে যায়। মুসলিম ক্রেতারা একযোগে গরুর হাট বয়কট করেন। তারা পরিষ্কার জানিয়ে দেন যে পশু নিয়ে এত রাজনীতি, যে পশু কিনলে রাস্তায় হেনস্থা হতে হয়, সেই পশু আমরা কিনবই না। এর বদলে তারা ছাগল, ভেড়া এবং অন্যান্য পশুর দিকে ঝুঁকে পড়েন। প্রচুর ছাগল আর এবং অনেক চড়া দামে বিক্রি হচ্ছে, একটা কারণে সেটা হচ্ছে গরু বিক্রি হলো। ফলে ছাগলের হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও গরুর হাটগুলো হয়ে পড়ে একদম শুনশান, ক্রেতা শূন্য। আর ঠিক এখানেই বুমেরাং হয়ে ফিরে আসে শুভেন্দু অধিকারীর সেই রাজনৈতিক চাল। কারণ পশ্চিমবঙ্গে যারা বাণিজ্যিকভাবে গরু লালন পালন করেন তাদের বেশিরভাগই প্রান্তিক হিন্দু খামারি। মুর্শিদাবাদের দমকল থেকে শুরু করে গোটা রাজ্যের পশুর হাটগুলো এখন সম্পূর্ণ ক্রেতা শূন্য। সারা বছর ধরে এই খামারিরা ব্যাংক, এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে গরু লালন পালন করেন শুধুমাত্র কুরবানির ঈদের এই বাজেটটির দিকেই তাকিয়ে। তাদের আশা থাকে ঈদে গরু বিক্রি করে তারা ঋণ শোধ করবেন, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ যোগাবেন আর পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু হাটে মুসলিম ক্রেতা না থাকায় এই হাজার হাজার হিন্দু খামারি এবং ব্যবসায়ীরা চরম বিপাকে পড়ে যান। তারা হাটে শত শত গরু নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু একজন ক্রেতারও দেখা নেই। চোখের সামনে নিজেদের লালন করা গবাদি পশুগুলো অবিকৃত পড়ে থাকতে দেখে এই প্রান্তিক মানুষগুলোর মাথায় আকাশ ভেঙে পড়ে। ঋণের দায়ে জর্জরিত এই পরিবারগুলোর কাছে এখন বেঁচে থাকার আর কোনো রাস্তা অবশিষ্ট নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ক্ষুব্ধ হিন্দু খামারিরাই এখন শুভেন্দু অধিকারী ও বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন।
যে হিন্দু ভোট ব্যাংকের উপর ভর করে তারা ক্ষমতার মসনদে বসেছেন, আজ সেই হিন্দুরাই তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক হিন্দু নারী খামারি ক্ষোভের সাথে বলছিলেন, আমার 5 লাখ টাকা লোন, মহিলারা বাড়িতে এসে ঋণের কিস্তির জন্য তাগাদা দিচ্ছে, আমি এখন এই গরু নিয়ে কি করব? আমরা কি আত্মহত্যা করব? শুভেন্দু অধিকারী আমাদের গরু বেচতে দিচ্ছেন না, তাহলে এখন মোদি বা শুভেন্দুকে এসে আমাদের এই গরুগুলো কিনে নিতে হবে। অনেক খামারি তো প্রকাশ্যে বিষকে আত্মহত্যারও হুমকি দিচ্ছেন। তাদের দাবি, সরকার তাদের গোমাতা পালনের খরচ দিক, নইলে এই রাজনীতি বন্ধ করুক। মুসলিমদের এই সুচিন্তিত বয়কটের কারণে মুসলিম খামারিরা এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে তারা নিজেরাই এখন চাচ্ছেন মুসলিমরা এসে তাদের গরু কিনে নিয়ে যাক। হিন্দু সম্প্রদায় এখন বুঝতে পারছে যে ধর্ম বা রাজনীতির নামে যে বিভেদের দেয়াল তোলার চেষ্টা করা হয়েছিল তা আসলে তাদের নিজেদের পেটের ভাতেই লাথি মেরেছে। তারা এখন মুসলিম ভাইদের খুঁজছেন গরু বিক্রির জন্য, কিন্তু মুসলিমরা নিজেদের সিদ্ধান্তে অনড়। এই পুরো ঘটনাটি শুভেন্দু অধিকারী এবং তার প্রশাসনের জন্য এক বিশাল অস্বস্তির কারণ তারা যে সাম্প্রদায়িক দাঙ্গার চিত্রনাট্য লিখেছিলেন তা তো ফ্লপ হয়েছেই, উল্টো এখন তাদের নিজেদের দলের সমর্থক এবং হিন্দু খামারিদের রোষানলে পড়তে হচ্ছে। একদিকে আন্তর্জাতিক বাজারে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ গরুর মাংস রপ্তানিকারক দেশ। উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের বড় বড় কর্পোরেট কসাইখানাগুলোতে বছরে প্রায় $4 বিলিয়ন গরুর মাংস বিদেশে রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা মুনাফা লুটছে। আর অন্যদিকে দেশের ভেতরে সাধারণ খামারিদের গরুর জন্ম সনদ খোঁজার নামে হয়রানি করা হচ্ছে। এই দ্বিচারিতা এখন সাধারণ মানুষের কাছে একদম জলের মতোই পরিষ্কার। সীমান্তের বিজিবিকে ধন্যবাদ, তারা প্রমাণ করলো যে আমরা রাইফেল থেকে বন্দুক থেকে পিস্তল থেকে আমরা গুলি চালাইতে পারি, আমরা ট্রেনিং শিখছি। সেটা আমাদের সান্ত্বনামূলক দেখ আর নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে দেখ। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের অতর্কিত গুলিবর্ষণের দাঁত ভাঙা জবাব বিজিবির। এটা দাঁত ভাঙা বইলা তাদেরকে ধন্যবাদ দিয়া, তাদেরকে লাল সালাম দিয়া, একদম পাম দিয়া মনে করেন আমরা তাদেরকে ফুলিয়ে দিতে চাই না। কেননা আমরা আমাদের দেশের মানুষ হারাইছি। এখন সীমান্ত থেকে বিএসএফের গুলির পরে আমাদের বিজিবি ফাঁকা আওয়াজ করুক কিংবা ওই দেশের মানে কোনো গ্যাপ জায়গায় 2টা গুলি ফেলুক, যেটাই ফেলুক না কেন, তারা যে গুলি চালাইতে পারে এই জিনিসটা প্রমাণ করলো। কিন্তু আপনি অভিযোগ তুলতে পারেন আমার দেশের মানুষের ব্যাপারে যে আমার দেশের মানুষ শাড়ি চুরি করতে যায়, চিনি চুরি করতে যায়, আমার দেশের মানুষ গরু চুরি করতে যায়। এখন এক দেশ থেকে মানে ওই দেশে গিয়ে চুরি করে নিয়ে আসাটা কিন্তু সো টাফ। চোরায় চোরায় কিন্তু কানেকশন আছে। যদি চুরির ব্যাপার সত্য হয়ে থাকে, ওই দেশের মানুষও কিন্তু তারাও কিন্তু রোডগার্ড দেখিয়ে দিচ্ছে বা সাপোর্ট দিচ্ছে যে ভাইয়া এখানে এই গরুটা আছে বা এইটা নেও, বিনিময়ে আমাকে কিছু টাকা দাও। এমনি এমনি কিন্তু এটা হয় না। এটা পাশের বাসার মানে হচ্ছে গিয়া জানাশোনা না যে আমি ওইখানে ওই বাসায় 3টা গরু আছে। এটা কিন্তু বর্ডার ক্রস করার পরের একটা দেশ। তো সেই দিক থেকে বলবো যে দোষ শুধু যে আমার দেশের মানুষের, বিষয়টা কিন্তু সেরকম না। তারপরও চুরির পক্ষে না। এবার আসেন, চুরি করতে গেল আমরা নিউজপত্র কিংবা হচ্ছে স্থানীয় কথোপকথন নানান কিছুর উপর ডিপেন্ড করে কথা বলার স্বার্থে আমরা মেনে নিলাম যে কেউ চুরি করতে গেল। চুরি করার শাস্তি, চুরি করার বিচার কি সরাসরি গুলি করে মেরে ফেলা? এটা কি কোনো দেশের সংবিধানে, পৃথিবীর সংবিধানে কোথাও কি আছে? এর মানে চুরিকে কিন্তু জায়েজ করে দিচ্ছি না। আমার কথা হচ্ছে চুরি করতে গেছে, ওর কঠোর শাস্তি হোক, কিন্তু ওর কঠোর শাস্তি মানে এই না যে তুমি তাকে জায়গায় গুলি করে মেরে ফেললা। তোমাকে বর্ডারে রাখাই তো হয়েছে নিরাপত্তার জন্য, গুলি করে মেরে ফেলার জন্য কি রাখা হয়েছে? যিনি গুলি করতে গেল তার হাতে কি অনেকগুলো পিস্তল রাইফেল আছে যে তুমি তাকে ধরতে গেলে তাকে তোমাকে মেরে ফেলবে? ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ছোট করে দেখা, আমাদের বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখা, আমাদেরকে গরিব ভাবা, আমাদেরকে অশিক্ষিত ভাবা, আমাদেরকে মূল্যহীন একটা দেশ প্রাণী জাতি হিসেবে তারা গনে। এটাই হচ্ছে বড় ব্যাপার। এবং আমরা মাথা উঁচু করে, আমরা ঘাড় তুলে, আমরা মেরুদণ্ড সোজা করে আমরা তাকাতে পারছি না বলে আমাদের উপর যেভাবে নির্যাতন বলেন, শোষণ বলেন, অন্যায় অনিয়ম বলেন, সেটা চাপাই দেওয়া হয়। আপনি আমাদের এই লাস্ট কয়েকদিনে কয়টা লাশ গেল, এই লাশের বিনিময়ে আপনি কি পাইছেন? ওটা কিন্তু আগে ক্লিয়ার যে সে যদি চুরি করতে যায় আপনি তাকে ধরেন, আপনি তাকে ওই দেশেও জেল দেন, এই দেশেও জেল দেন। পৃথিবীর আইনে, আপনার দেশের আইনে, আমার দেশের আইনে কি আছে তাকে সেই আইন ওভার করে সর্বোচ্চ শাস্তি দেন। সর্বোচ্চ শাস্তি কি আপনি জায়গায় গুলি করে মেরে ফেলবেন? তো লাস্ট কিছুদিনে যেই কটা লাশ সীমান্তে গেল, এই লাশের জন্য আমাদের বিজিবি, আমাদের বর্ডার গার্ড, আমাদের সীমান্ত থেকে কি কোনো ওই পক্ষের মানুষকে একটা গুলি করে মারা হয়েছে? না, এর মানে এই বলবো না যে ওই দেশের মানুষকে গুলি করে মেরে ফেলেন, কিন্তু আমাদের তো মারা হয়েছে। এটার কি হইলো? এটার হইলোটা কি?
আমাদের মানুষকে তো মারা হয়েছে। এটার ফলশ্রুতিতে, এটার ফলাফলে সমাপনীতে ইন্ডে আমরা কি পাইলাম? লাশ ছাড়া। এটাকে আমরা গুলি চালাইতে পারি না? আমাদের গুলি নাই, আমাদের সীমান্তের লোক নাই। তো এই জন্য এখন যে গুলি ফাঁকা আওয়াজ বলেন আর যা বলেন, আমাদের বিজিবি সীমান্তের বর্ডার গার্ড আপনারা যে চালাইছেন এর জন্য ধন্যবাদ। অ্যাটলিস্ট নিজের দেশকে ভালোবাসেন ভাই, নিজের দেশের মানুষ গুলি করে মারে ফেলায় আর আপনারা চাইছে দেখেন। আপনাদের উপর থেকে হাইকমান্ড না থাকলে, কাজে বাধা দিলে সেটা গোপনে হোক সেটা প্রকাশ করেন যে ওই ব্যক্তি এই দেশের মানুষ গুলি করে মেরে ফেলতেছে, তবু আমাদের অ্যাকশন নিতে দিচ্ছে না। আরে বেটা, বাঁচলে গাজী মরলে শহীদ। ওই দেশের মানুষ আমার যুদ্ধ বাঁচলে বাঁচবে, যুদ্ধ করে মরে যাব, তাও কি আমি স্যাক্রিফাইস করবো নাকি? আমার দেশের মানুষ গুলি করে মারে ফেলতেছে, আমি চুপ করে বসে আছি। আমার দেশের মানুষের মূল্য নাই, তার দেশের মানুষের জীবনের মূল্য আছে, তাহলে আমার দেশের মানুষের মূল্য নাই? আমার দেশের মানুষটা যে মারা গেল, তার পরিবার, ছেলের সন্তান নাই, তার আত্মীয় স্বজন নাই, তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই, তার ইচ্ছা নাই, এই বাতাস, আলো বাতাস, মেঘ বাতাস দেখার ইচ্ছা নাই, তার বাঁচতে ইচ্ছা হয় না? সীমান্ত হত্যা বন্ধ হোক, হত্যা হলে হত্যার বদলে হত্যা হোক। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো সত্য এবং গরম খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।